হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা হাব। তো আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব যে কিভাবে এই যে টেট এক্সাম কিভাবে কোয়ালিফাই করা যায়, কিভাবে এটা ক্র্যাক করা যায়। কিছু মানুষের জন্য, কিছু স্টুডেন্টদের জন্য এটা খুবই ডিফিকাল্ট মানে হয়ে যাচ্ছে এই এক্সামটা কোয়ালিফাই করা। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে ফার্স্ট অ্যাটেম্পটে কোয়ালিফাই করে নিচ্ছে। তো মানে আমাদের কোয়ালিফাই করতে গেলে এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হবে, ঠিক আছে, সেটা আমরা এখানে ডিসকাস করব। এবং কোনো ফেক মোটিভেশন এখানে আমি দিতে আসিনি, পুরো প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমি ডিসকাস করব। তো প্রথমে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি সমস্ত ক্যান্ডিডেটদের যারা পাস করেছো। যে যে সমস্ত 2000 ক্যান্ডিডেট ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে 2000 প্লাস ক্যান্ডিডেট পাস করেছো, সবাইকে কংগ্রাচুলেশন। এবং এখানে বলতে চাইবো যারা কোয়ালিফাই করতে পারোনি, অনেকে আছো 2-3 মার্কের জন্য জেনারেল 87 88 89 আটকে গেছো, এসসি এসটি 80 81 82 এরকম জায়গায় আটকে গেছো, তাদের জন্য সবথেকে বেশি খারাপ লাগছে। আমি মানে রেজাল্ট দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্টুডেন্টের পোস্ট যে এক্সাম মার্কের জন্য কোয়ালিফাই করতে পারেনি। আসলে ব্যাপারটা সত্যি খুব মানে কষ্টদায়ক যে এক দুই মার্কের জন্য সবকিছু ঠিকঠাক করেও এক দুই মার্কের জন্য ফেল হয়ে যাওয়াটা। দেখো, যারা এরকম এক দুই মার্কের জন্য ফেল হয়েছো, যারা এক দুই মার্কের জন্য ফেল হয়েছো, তোমাদের কিন্তু অবশ্যই প্রিপারেশন কিন্তু খুবই ভালো ছিল। দেখো, এখানে চাকরির এক্সামে সব থেকে মেইন ফ্যাক্টর তোমার প্রিপারেশন তো আছে, কিন্তু প্রিপারেশনের পরও আমি যেটা মনে করি লাক একটা অনেক বড় ফ্যাক্টর। কারণ এই লাকের কারণে দেখা যায় অনেকে একটু কম প্রিপারেশন করেও হয়ে যায়, আবার অনেকে বেশি প্রিপারেশন করেও এই যে এক দুই মার্কের জন্য আটকে যায়। তো লাক একটা অনেক বড় ফ্যাক্টর আছে, এটা কেউ মানুক বা না মানুক, আমি অন্তত মানি। তো লাক ফ্যাক্টরটা অনেকের জন্য কাজে লাগে, অনেকের জন্য লাক ফ্যাক্টর কাজে লাগে না। তো যাই হোক, এখানে আমরা কি করব, মানে আমিও এক্সাম দিয়েছি, আমিও পাস করেছি। তোমরা জানো অনেকেই হয়তো ব্যাপারটা। তো মানে আমি তোমরা দেখেছো এক্সামের আগে কন্টিনিউ কিন্তু আমি ক্লাস করিয়ে গেছি, ম্যারাথন ক্লাস, 4 ঘন্টার 5 ঘন্টার ক্লাস কন্টিনিউ করিয়ে গেছি আমি। এবং এই ক্লাসগুলো করাতে গেলে সারাদিন ধরে পিপিটি রেডি করতাম, ক্লাস করাতাম। তো এত কিছু করেও আমার যে মার্কস সেটা কত এসেছে, সেটা 96 এসেছে। 96 পেয়েছি আমি টেট 2 তে এবার ম্যাথ এবং সায়েন্সের মধ্যে, ম্যাথ এবং সায়েন্স স্ট্রিম থেকে। তো এখানে আমি কি যেটা আমি 96 যেটা আমি পেয়েছি সেটা আমি মানে আমার জন্য, আমার ক্ষেত্রে আমি মনে করি মানে যেটা পেয়েছি সাফিসিয়েন্ট। কারণ আমি ওই লেভেলে প্রিপারেশন করিনি যেটা আমি 110 110 120 এরকম মার্কস পাবো। কারণ আমার এক্সপেকটেশন এরকম ছিল না, আমি ওই লেভেলে প্রিপারেশন করিওনি। আর আমার কাছে ওই লেভেলে প্রিপারেশন করার মতো এরকম তোর সুযোগ ছিল না, ঠিক আছে। তো আহ, মানে কিভাবে আমি ফলো করেছি স্ট্র্যাটেজি সেটা আমি তোমাদের বলছি, পুরো ব্যাপারটা একদম প্র্যাকটিক্যালি জিনিসটা তোমরা মিলিয়ে নিতে পারো। মানে তোমাদের মতো করে তারপরে স্টাডি আবার শুরু করতে পারো। এক্সাম কিন্তু 2026 কিন্তু 26 আবার হচ্ছে, এটা পুরোপুরি নিশ্চিত তুমি বলতে পারো। তো এখানে আহ, যেটা আমরা প্রথমে একদম ইয়ার ওয়াইজ ডিসকাস করবো আমরা, একটা একটা সাবজেক্ট ওয়াইজ, এবং বেশি সময় নেবো না, একটু কম সময়ের মধ্যে আমরা ডিসকাস করছি পুরো ব্যাপারটা। দেখো, সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এই তিনটা সাবজেক্ট সবার জন্য কমন। আর্ট সায়েন্স টেট 1 বলো টেট 2 বলো। তো তো এখানে আমরা যদি প্রথমে বেঙ্গলিটা নিয়ে ডিসকাস করি। দেখো, বেঙ্গলি হচ্ছে এমন সাবজেক্ট যেটা যেটা আহ, সবাই মোটামুটি ভালো করে পড়ে। কারণ বেঙ্গলিতে মানে বেঙ্গলি ভালো পারে না এরকম স্টুডেন্ট খুব কমই আছে। মানে আমি যতটুকু দেখেছি, ঠিক আছে, আমি যতটুকু দেখেছি বেঙ্গলি পারে না এরকম স্টুডেন্ট খুব কমই আছে। সবাই মোটামুটি বেঙ্গলি ভালো পারে, কেউ সাহিত্য ভালো পারে, কেউ গ্রামার ভালো পারে, কেউ সবটাই পারে। তো বেঙ্গলি বেঙ্গলিতে তোমার যে গ্রামারের সেকশন আছে, এই গ্রামারের সেকশন খুব ভালো করে তোমার ফোকাস করতে হবে, ঠিক আছে। তুমি যদি সাহিত্য যদি একটু কম করো, যেমন আমি আমার ব্যাপারটা বলি, আমি কিন্তু সাহিত্য একদমই পড়িনি, একদম জেনুইনলি বলছি, আমি সাহিত্য আমি একদমই পড়িনি। সাহিত্য থেকে যে 6-7টা কোশ্চেনের মধ্যে এসেছিল, তো 7টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আনসার আমি পারি না। অনেকেই বলছে যে সাহিত্যের কোশ্চেনগুলো ইজি এসেছিল, কিন্তু ইজি আসলো, আমি যদি কোনো কিছু না পড়ি তাহলে সেটা আমার কাছে ইজি কিভাবে হবে, ঠিক আছে। আমি তো আর এই সব জিনিস নিয়ে তো আমি ঘাটাঘাটি করি না। তো গ্রামার সেকশন আমি খুব ভালো করে পড়েছিলাম, এটা আমি বলি যে গ্রামার সেকশন। তো এখানে
গ্রামারের সেকশনের মধ্যে খুব ভালো করে ফোকাস করো। সাহিত্য পড়ো কিন্তু গ্রামার সেকশনটা খুব ভালো করে পড়ো। কিন্তু গ্রামার থেকে কিন্তু খুব মানে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে দেখা যায়। গ্রামার মানে সাহিত্য পার্ট থেকে এত বেশি টাফ করে না, কিন্তু গ্রামারের পার্টটা কিন্তু খুব একটু টাফ করতে দেখা যায় এক্সামে। তো গ্রামারের পার্টটা খুব ভালো করে পড়ো। এবং এখান থেকে গ্রামারের পার্টের জন্য তোমরা জানো রাজীব স্যার আছেন, গ্রামারের জন্য খুব ভালো ক্লাস করে, ওনার ক্লাস সবাই ফলো করতে পারো। কিন্তু তার সঙ্গে আমি আরেকটা জিনিস সাজেস্ট করব যে যে সবাই মানে ভালো বই, একটা বা দুইটা ভালো বই সঙ্গে নিয়ে ভালো বই থেকেও স্টাডি করার, বই থেকেও যদি স্টাডি করতে পারো সেটা হচ্ছে সবথেকে বেস্ট। ঠিক আছে, বই থেকেও স্টাডি করার ট্রাই করো। ঠিক আছে, ক্লাস তো দেখো, ক্লাস দেখার সঙ্গে সঙ্গে বই থেকেও স্টাডি করার টার্গেট রাখো। ঠিক আছে, তো এটা এটা গেল বেঙ্গলির ব্যাপারটা। আমরা যদি বলি যে ইংলিশ 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 তো এই ইংলিশের অনেকেরই দুর্বলতা থাকে, এবং এখানে অনেকেই আছো ইংলিশে একটু দুর্বল আছো। তো ইংলিশে যে দুর্বল থাকো, তাহলে কিন্তু তোমার মানে এটা থেকে পালালে হবে না। তুমি যদি মনে করো যে এটা থেকে আমি পালিয়ে এটাকে না পড়ে এটা থেকে কোনো মতে 10-12 নাম্বার পেলেই আমার হলো, এরকম করলে হবে না। কিন্তু এটাকে তোমার পড়তে লাগবে। যেটা তোমার প্রবলেম ফেস করছো এটাকে তোমার ফেস করতে লাগবে, প্রবলেমের সলিউশন তোমারই খুঁজতে লাগবে। ঠিক আছে, তো ইংলিশের মধ্যে ইংলিশের মধ্যে গ্রামার সেকশনও খুব ভালো করে পড়ো। আর এই প্যাডাগজিটা সবার প্রথমে এই প্যাডাগজিটা পড়ো। এই ইংলিশের প্যাডাগজি হচ্ছে এমন, যেটা তুমি একটু ভালো করে প্রিপারেশন করলে এটা থেকে অনেকগুলো মার্কস আছে, 5 নাম্বার 6 নাম্বার কিন্তু ইজিলি তোলা যায়, 5-6 নাম্বার আরো বেশি আসে পরীক্ষায়। তো এই 5-6 নাম্বার কিন্তু তুমি খুব ইজিলি তুলতে পারো ইংলিশের মানে যদি তুমি ফলো করো। আর এগুলা কোত্থেকে পাবে, এগুলা তুমি আমি তোমাদের একটু মানে আমি আমি যেটা ফলো করেছিলাম ইংলিশের, তুমি সি-টেট এর ফলো করতে পারো। ঠিক আছে, সি-টেট এর যে বিভিন্ন ক্লাসগুলো থাকে ইংলিশ প্যাডাগজি, ওইগুলো তুমি ফলো করতে পারো। ওইগুলো কিন্তু খুবই এফেক্টিভ হয়। আমাদের দা আর্ট অফ মিনিং এর চ্যানেলও ইংলিশ সুব্রত স্যার করিয়ে দিয়েছেন অনেকগুলা প্যাডাগজি ক্লাস, বা অন্যান্য স্যারেরা ওইগুলা ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ইংলিশের প্যাডাগজির পার্টটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর গ্রামারে দেখো, গ্রামারের ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে তোমার অনেকে আছে মানে আগে থেকেই গ্রামার খুব ভালো পারে, আর অনেকে আছে গ্রামার একটু দুর্বল আছে। তো যাদের মানে যেরকমই যেই জায়গাতে তুমি আছো, গ্রামার তুমি যতটুকুই বুঝো সিলেবাস থেকে শুধুমাত্র যে টপিকগুলো থেকে দেখছো বারবার কোশ্চেন আসে, বারবার যেমন কোশ্চেন থেকে একটা টপিক আছে একদমই সহজ, বারবার কোশ্চেন আসে। জেনারেল একটা টপিক আছে একদমই সহজ, বারবার কোশ্চেন আসে। যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে এবং সহজ টপিক, ওইগুলো আগে কভার করো এবং রেডি করো। মনে রাখবে খাতার মধ্যে কিন্তু নিজে নোটস বানাতে হবে। তুমি যেখানে খুশি পড়ো, নোটস তুমি আনো, যা খুশি করো, তোমার খাতাতে নিজে নোটস রেডি করতে হবে, নিজে লিখতে হবে। না হলে কিন্তু জিনিসটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে দেখো প্যাডাগজি এবং গ্রামারের জন্য আমি বলে দিলাম কি করতে হবে। গ্রামারের পোরশন তুমি যারা ভালো পারো তো ভালো, অবশ্যই কোনো অসুবিধা নেই। কিন্তু যারা গ্রামারের একটু দুর্বলতা আছে, যদি সবকিছু তোমাকে পড়তে হবে এরকম না, তুমি এক দুইটা টপিক স্কিপ করতে পারো। কিন্তু যেগুলা হচ্ছে ইজি টপিক এবং কোশ্চেন আসে ওই রকম টপিক গুলা কিন্তু পরে রেডি করে রাখবে। তো তাহলে এখান থেকে তুমি দাও 10-12 নম্বর কমন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি সঙ্গে আরেকটা কথা বলি। আহ দেখো ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক, এই দুইটা কম্বিনেশন যে স্টুডেন্টের মধ্যে আছে, ট্যালেন্ট প্লাস হার্ডওয়ার্ক। ঠিক আছে, ট্যালেন্ট ইন দা সেন্স অনেকের আছে একাডেমিক ক্যারিয়ার থেকে খুব ভালো, মানে স্কুল লাইফে খুব ভালো স্টুডেন্ট, ইংলিশ ম্যাথস সায়েন্স খুব খুব ভালো বোঝে, বা এসএসটি খুব ভালো বোঝে। তো এগুলা হচ্ছে ট্যালেন্টের। তো ট্যালেন্টের সঙ্গে তুমি যখন হার্ডওয়ার্ককে তুমি কম্বাইন করবে, ট্যালেন্ট প্লাস হার্ডওয়ার্ক এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার সাকসেস একদম নিশ্চিত। আজকে না হোক 2 দিন পরে, 1 বছর পরে, 2 বছর পরে সাকসেস তার নিশ্চিত। সঙ্গে একটু লাক ফ্যাক্টর কাজ করতে হবে। এবার সবাই তো আর এরকম না যে বর্ন ট্যালেন্টেড হয়, সবাই এরকম না যে খুব ট্যালেন্টেড স্টুডেন্ট হয়। অনেকে আছে এভারেজ স্টুডেন্ট কিন্তু ভালো ভালো মার্কস পেয়ে কিন্তু একদম ক্লিয়ার করছে। তো তোমার এই ক্ষেত্রে ট্যালেন্ট সবার কম বেশি থাকতেই পারে, কিন্তু হার্ড ওয়ার্ক কিন্তু তোমাকে করেই যেতে হবে। হার্ড ওয়ার্ক যদি তুমি ঠিকভাবে করতে পারো,
তাহলে ম্যাটার করে না। কিন্তু অনেকে আছে এরকম যে ট্যালেন্ট আছে কিন্তু হার্ড ওয়ার্ক করতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসটা বহুত মুশকিল। ঠিক আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে একাডেমিক ক্যারিয়ারে, মানে মানে আমরা দেখি একাডেমিক ক্যারিয়ারে খুব খুব ভালো ছিল, ঠিক আছে, 70% 80% 90% মার্কস, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসলে প্রবলেম হয়ে যায়, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে প্রবলেম হচ্ছে, সেটা সেটা কিন্তু একমাত্র এই জিনিসটার অভাব। ঠিক আছে, ট্যালেন্ট আছে খুব ভালো ব্যাপার, এটার সঙ্গে হার্ড ওয়ার্ক কম্বাইন করতে হবে। ট্যালেন্ট একটু কম আছে এভারেজ স্টুডেন্ট, কোনো অসুবিধা নেই, হার্ড ওয়ার্ক একটু বেশি করে করলেই হয়ে যাবে। তো আমরা যেটা নেক্সট ডিসকাস করব সেটা হচ্ছে সিডিপি। সিডিপি তো সিডিপি আমি যেটা বলতে চাইছি, সিডিপি হচ্ছে এরকম, এই বছর যে কোশ্চেন এসেছে পুরোটাই সিটেট এর লেভেলে গিয়ে কোশ্চেন এসেছে, ডিরেক্ট কোশ্চেন খুব কম এসেছে, যেমন পিয়াজে কোন দেশের মনোবিজ্ঞানী, তারপরে কোহলবার্গের পুরো নাম কি, এইসব কোশ্চেন মনে হয় না আমার আর আসবে কখনো। তো তোমার কি করতে হবে, এই সিডিপি সিটেট এর লেভেলে গিয়ে সিডিপি পপ করতে হবে। তুমি চাইলে সিটেট এর বিভিন্ন বই কালেকশন করতে পারো, সিটেট এর বিভিন্ন বই কালেকশন করতে পারো, কালেকশন করে সিটেট এর লেভেলে গিয়ে যদি তুমি সিডিপি পড়তে পারো, আমি এরকম ভাবে পড়েছিলাম। আমি আমি বিশেষ করে আমাদের আমাদের যে নরমাল যে ক্লাস আছে আমাদের আমাদের চ্যানেলের, সেগুলো তো আমি ফলো করেছি অবভিয়াসলি, কিন্তু আমি সিটেট এর ক্লাসগুলো ফলো করেছিলাম। তো সিডিপি তে আমার মোটামুটি 17 বা 15 বা 16 এরকম একটা স্কোর এসেছিল। ঠিক আছে, তো আমার আমি যে একদম একদম কোয়ালিফাই করেছি সেটা টোটালি হচ্ছে ম্যাথস এবং সায়েন্সের জন্য। ঠিক আছে, সেটা টোটালি ম্যাথস এবং সায়েন্সের জন্য কোয়ালিফাই করেছি, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই। এটা ছিল আমার ম্যাথস এবং সায়েন্সের স্কোর 50। ঠিক আছে, এই মার্কসের জন্য আমি কোয়ালিফাই করেছি। যদি এটা না হতো তাহলে হয়তো আমি পারতাম না কোয়ালিফাই করতে, কারণ মানে ইংলিশ বেঙ্গলি সিডিপি আমি শুধু কি দেখো, আমি মানে সব এত ক্লাস করি, এত ব্যাচ করানোর পরে আমার শুধু লাস্টে 10 দিন বা লাস্টে 10-12 দিন আমি কি করেছিলাম, সমস্ত টিউশনি বন্ধ করে দিয়েছিলাম, সমস্ত টিউশনি বন্ধ করে তারপর আমি এই এই সাবজেক্টগুলো পড়েছিলাম, ইংলিশ বেঙ্গলি আর সিডিপি, এই সাবজেক্টগুলো পড়েছিলাম লাস্টে 10-12 দিন বা ম্যাক্সিমাম 2 সপ্তাহ আমি টাইম দিয়েছিলাম। ঠিক আছে, তো আমার ওইসব সাবজেক্ট এত স্ট্রং ছিল না যে আমি মানে কোনোটার মধ্যে 25 বা 23-24 পেয়ে যাব। আমার একমাত্র ভরসা ছিল এই ম্যাথ আর সায়েন্স। তো আমার আহ, আহ, এর মধ্যে সায়েন্সের কোশ্চেন গুলো তোমরা দেখেছো যে ফিজিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি তো ঠিক আছে, আমার এই যে বায়োলজি, বায়োলজি কোশ্চেনটা মানে এরকম কোশ্চেন এসেছে, আমার শুধুমাত্র চারটা চারটা কোশ্চেন শুধু কারেক্ট হয়েছে। ঠিক আছে, তো আমার টার্গেট ছিল বায়োলজিটা যদি ভালো হতো, মানে 10 আউট 10 এর মধ্যে 7 বার পেতাম, আমার 100 ক্রস করে যেত, এরকমই আমার একটা টার্গেট ছিল। কিন্তু বায়োলজি কোশ্চেনটা এতটাই খারাপ এসেছে, সেটা আর পসিবল হয়নি। যাই হোক, তো এটা এই ম্যাথ এবং সায়েন্সের তোমরা কিভাবে করবে, দেখো ম্যাথস এবং সায়েন্সের, ম্যাথসে তো তোমার কি করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, প্র্যাকটিস তোমাকে করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। তোমাকে তুমি আজকে থেকে পড়ো, আজকে থেকে যদি পড়া স্টার্ট করো ম্যাথস, তোমার কিন্তু মানে কন্টিনিউ 4-5 মাস 6 মাস যদি তুমি করতে থাকো, অনেকে বলে যে স্যার আমি জিওমেট্রি ভালো পারি না, অনেকে বলে যে স্যার আমি অ্যারিথমেটিক ভালো পারি না। দেখো তুমি কোনো জিনিস ভালো নাই পারতে পারো, এখানে কিন্তু এটার অপশন নেই কিন্তু যে তুমি একটা জিনিস ভালো পারো না স্কিপ করে দাও। ঠিক আছে, এটার কোনো অপশন তোমার কাছে নেই। অনেকে দেখি জিওমেট্রি পুরো স্কিপ করে দেয়, জিওমেট্রি স্কিপ করলে পরিমিতিও স্কিপ হয়ে যাবে, জিওমেট্রি আর পরিমিতি স্কিপ করলে তোমার 10-12 নম্বর এখানেই শেষ, তাহলে তুমি আর এক্সাম কি দেবে? বুঝতে পারছো তো ব্যাপারটা? তো এখানে তোমার এখানে এই ম্যাথস কে স্কিপ করার কোনো চান্সই নেই, তোমার পড়তেই লাগবে যেভাবে হোক, সায়েন্সের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো। এবার ম্যাথসের যেমন আমাদের আমি দুইটা ব্যাচ ইয়ে করেছিলাম ম্যাথসের জন্য, একটা হচ্ছে জিরো টু হিরো ব্যাচ আর একটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। প্র্যাকটিস ব্যাচটা পরীক্ষার নোটিফিকেশন দেওয়ার পরে করা হয়েছিল, আর জিরো টু হিরো ব্যাচ 2023 এ হয়েছিল। তো এখানে 350-400 এর মতো ক্যান্ডিডেট ছিল, অনেক ক্যান্ডিডেটই ইয়ে করেছে একদম। গতকালকে গতকালকে একজন ক্যান্ডিডেট আমাকে কল করে বলছিল যে মানে ম্যাথসে উইক ছিল, তো সেই আমার এই ক্লাসগুলা জিরো টু হিরো ব্যাচ যেটা বেসিক থেকে করানো হয়েছিল, এই ক্লাসগুলাই তোমার মানে যেহেতু ম্যাথসে উইক স্টুডেন্ট এরকম তো না যে সে মানে একবার দেখলেই তার হয়ে যাবে, সে একটা ক্লাস 3 বার 4 বার 5 বার করে দেখতে, একবার স্টার্টিং এ দেখেছে খাতায় তুলেছে, পরবর্তী সময়ে কোনো কিছু বুঝতে পারেনি আবার দেখেছে, এক্সামের সময় রিভিশন দেওয়ার সময় আবার দেখেছে, তো 3 বার 4 বার করে দেখার পরে মানে ম্যাথসে খুব ভালো স্ট্রং হয়ে গেছে এবং ম্যাথসে 23 বা 24 পেয়েছে সে। তো বুঝতে পারলে ব্যাপারটা, তুমি যদি হার্ড ওয়ার্ক করতে থাকো তাহলে এরকম না যে তুমি পারবে না, এরকম না যে তুমি পারবে না। ঠিক আছে, তো সঙ্গে টেট 1 এর কথা যদি বলি আমি ইবিএস, টেট 1 এর কথা যদি বলি আমি ইবিএস,
তো ইবিএস কেও তোমার টার্গেট রাখতে হবে যাতে 25 এর মতো, মিনিমাম 25 যদি তোমার স্কোর ওঠে, 20 উঠলে হবে না, কিন্তু 25 তুলতে হবে। কারণ ইবিএস হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট, আর তার সঙ্গে ম্যাথস কে তুমি স্কিপ করতে পারো না, ম্যাথসে হার্ড ওয়ার্ক করতে হবে। যারা যারা এই ম্যাথস এর মানে একদম বেসিক থেকে করতে চাও, আমি জিরো টু হিরো ব্যাচের মতো অনেক ক্যান্ডিডেট মানে কন্টাক্ট করছে এটা করার জন্য। তো আমি ক্যান্ডিডেটদের ইয়ে দিয়েছি যে কিছুদিন পর স্টার্ট করব, সব প্রত্যেকেই বলতে হচ্ছে। তো ম্যাথস এর এই আমাদের মানে ব্যাচটা আমাদের স্টার্ট হবে, সেটা হবে ঠিক এক সপ্তাহ পরে স্টার্ট হবে, সেটা আর্ট অফ মিনিং এর অ্যাপের মাধ্যমে হবে। তো যারা জয়েন করতে চাও, একদম বেসিক থেকে ম্যাথস করতে চাও, টেট 1 হোক বা টেট 2, তোমরা এই ব্যাচে আবার জয়েন করো না। একদম নমিনাল প্রাইস থাকবে, একদম খুব কম প্রাইস থাকবে, যেটা রিজনেবল প্রাইস থাকবে, যেটা কেউ মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে। তো ম্যাথসের জন্য, সায়েন্সের জন্য দেখো, সায়েন্সের ব্যাপারটা আমি একটু বলি। যেহেতু বায়োলজি এবছর টাফ এসেছে, তাহলে তোমাকে ওই 11 12 এর লেভেলে গিয়ে একটু পড়াশোনা করতে হবে বায়োলজিটা। কারণ বায়োলজি এখন যদি দেখা যায় যে পরের বারও এরকম কোশ্চেন আসতে পারে, আমাদের কি করতে হবে, আগে থেকে রেডি থাকতে হবে। হতে পারে যে পরের বছর সায়েন্স খুব ইজি করে দিল, আবার ওইদিকে আর্টস এর এসএসটি খুব টাফ করে দিল, এটাও হতে পারে। কিন্তু আমাদের রেডি থাকতে হবে। রেডি করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে 11 12 এর লেভেলে গিয়ে কিছু বায়োমলিকুল চ্যাপ্টার আছে একটা ক্লাস 12 এর বায়োলজি বইয়ে, ওই চ্যাপ্টারটা তুমি পড়তে পারো। ওইটা থেকে কিন্তু একটা বা দুইটা কোশ্চেন এসেছে। তো আমাদের সিলেবাসের সঙ্গে রিলেটেড যে হায়ার ক্লাসে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো পড়তে হবে। একটা বা দুইটা কোশ্চেন সম্ভবত বিএসসি বা এমএসসি লেভেল থেকে এসেছে, ওইগুলোর পেছনে যাওয়ার দরকার নেই। এমএসসি বিএসসি লেভেল থেকে যে একটা বা দুইটা কোশ্চেন এসেছে ওইগুলোর পেছনে যাওয়ার দরকার নেই। একটা বা দুইটা কোশ্চেন মিস হলে আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটা বা দুইটা কোশ্চেন প্রিপারেশন করার জন্য তুমি পেনিকে, মানে তুমি যখন বিএসসি বা এমএসসি, অনেকে এখন কেউ পিওর সায়েন্সের স্টুডেন্ট, সে এমএসসি লেভেলের বায়োলজি কি করে পড়বে, তার দ্বারা তো পড়া সম্ভব না, না? তো এটা দরকারও নেই করার। একটা বা দুইটা কোশ্চেন স্কিপ করলে আমাদের কিছু হবে না। কিন্তু আমরা আমরা যেটা যেটা আমাদের আয়ত্তে আছে, ক্লাস 11 12 এর লেভেল পর্যন্ত খুব ভালোভাবে পড়তে হবে এবং আমাদের সিলেবাসের সঙ্গে রিলেটেড সবকিছু পড়তে হবে। আর ফিজিক্স এবং কেমিস্ট্রি আমরা কিন্তু ইয়ে করব, মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি আমরা যদি দেখি যে কেমিস্ট্রি তো নরমাল কোশ্চেনই ছিল, ফিজিক্স কোশ্চেন কিন্তু ওইরকমও টাফ হয়নি, জাস্ট একটু লেভেলটা আপ করে দিয়েছে, ঠিক আছে? এরকম কোনো মানে তুমি যদি দেখো একটা একটা ভেক্টরের কোশ্চেন বাদ দিয়ে, আর কিন্তু এমন আউট অফ সিলেবাস কোশ্চেন কিছু দেখা যায়নি। এমন ভেক্টরের কোশ্চেনটা এরকম যেটা টিআরবিটি বলছে যে আউট অফ সিলেবাস না। তো আউট অফ সিলেবাস না কেন? কারণ এটা লাইট চ্যাপ্টার থেকে এসেছে, ঠিকই, কিন্তু এটার সঙ্গে ভেক্টরের কনসেপ্ট লাগিয়ে দিয়েছে, জাস্ট এতটুকুই। তো যাই হোক, আমরা মানে ফিজিক্স এর যে কোশ্চেন গুলো এসেছে এগুলো এমন না যে খুব মানে বিএসসি এমএসসি লেভেলের কোশ্চেন, এরকম না। এগুলা নরমাল 9 10 এর লেভেল বা 11 12 এর লেভেল থেকেও কিছু করা হয়েছে, যেটা এসটিজিডি সিলেবাসের সঙ্গে, পিওর সায়েন্সের এসটিজিডি সিলেবাসের সঙ্গে অনেকটা মিল খায়। তো আমরা জাস্ট ওই একটু লেভেল আপ বাড়িয়ে, লাইট চ্যাপ্টারটা তোমরা যা পড়ছো এটা থেকে একটু লেভেল বাড়িয়ে যদি তুমি করো, প্র্যাকটিস করো, তাহলে তোমার হয়ে যাবে। ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা একটু লেভেল বাড়িয়ে পড়লে তোমার হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? এখানে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আমি মনে করি না চিন্তার কিছু আছে। আর যারা স্ট্রিম চেঞ্জ করছো সায়েন্স থেকে আর্টসে গিয়ে, ওইটাও একটা ভুল সিদ্ধান্ত হতে পারে, ওইরকমটা করো না। এখন থেকে প্রিপারেশন করো ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে যেভাবে বললাম, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর বেঙ্গলি ইংলিশ সিডিপি এগুলো আমি আমি যেভাবে পড়েছি সেটা আমি বললাম তোমাদের, আমি যেভাবে পড়েছি সেটা বললাম আমি। তো ওইটা তোমরা পড়তে পারো। আরেকটা সাজেস্ট আমি করবো যে যারা ধরো তোমরা ইয়ে করেছো, মানে টিউশনের সঙ্গে কানেক্ট আছো, যারা টিউশনের সঙ্গে কানেক্ট আছো, তোমরা ট্রাই করো যে স্টুডেন্টদের যখন তুমি পড়াবে, স্টুডেন্টকে যখন, ধরো তুমি আর্টসের স্টুডেন্ট বা ধরো তুমি টেট 1 এর স্টুডেন্ট, তুমি যখন তুমি স্টুডেন্টদের পড়াতে যাবে, তুমি আগে ভালো করে হোমওয়ার্ক করে যাও, ভালো করে হোমওয়ার্ক করে গিয়ে এনসিইআরটি বই লাইন বাই লাইন পড়ো, ভালো করে পড়ে যাও কিরকম কোশ্চেন আসতে পারে, এটার সঙ্গে টেটের কি মিল আছে, ওই রকম ভাবে পড়াও, তাহলে কিন্তু অনেক হেল্পফুল হবে। অনেক স্টুডেন্ট আছে টিউশনি করানোর ফলে তার এক্সাম ক্লিয়ার করতে সুবিধা হয়েছে, ঠিক আছে? আমারও সিমিলার ব্যাপার, যেমন আমি ম্যাথসে 27 এসেছে, এটা রিজন কি? কারণ আমি 2021 থেকে এই মানে প্রায় 5 বছর হয়ে গেছে এই ইয়ের সঙ্গে যুক্ত আছি, মানে টেটের এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। যখন থেকে আমি আমি বিএডও করি না, আমি যখন এমএসসি করছিলাম তখন থেকে এটার সঙ্গে যুক্ত আছি, ঠিক আছে? তো আমার তাতে একটু সুবিধা হয়ে গেছে ম্যাথসের পোরশনটা এবং সায়েন্সের পোরশনটা। তো এইভাবে তুমি যদি পড়তে পারো, একটু হার্ড ওয়ার্ক তো করতেই হবে, ঠিক আছে? হার্ড ওয়ার্ক ভালো করে পড়ো, তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে নেক্সট টাইম, ঠিক আছে? তো ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। আর যারা ক্লিয়ার করেছো, কংগ্রাচুলেশন।